আমরা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদকের মুখ থেকে শুনে নিতে চাই সাম্প্রতিক কিছু ঘটনা বিষয় নিয়ে। আপনাদের নেত্রী শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে। আমার প্রথম প্রশ্ন যে এই বিচারকে আপনারা কিভাবে দেখছেন? 2 নম্বর বিষয়টি হচ্ছে যে আগামীকাল আপনারা একটি আন্দোলনেরও ডাক দিয়েছেন 1 মাস ব্যাপী। এই আন্দোলনের জন্যও বা আওয়ামী লীগ কিভাবে প্রস্তুত এবং তারা এই আন্দোলনটাকে কোন জায়গায় নিয়ে যেতে চায়? এটা তো বিচার নয়, এটা বিচারের নামে প্রহসন। এই কোর্ট প্রচলিত কোর্ট নয়, এটা ক্যাঙ্গারু কোর্ট। বেশ, এই ক্যাঙ্গারু কোর্টে প্রহসনের বিচার বাংলার জনগণ মানে না। বেশ, এবং এই বিচার কেন? হত্যা মামলা। এই হত্যা মামলা সম্পর্কে সঠিক তথ্য এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে। বেশ, সে 1400 জনের প্রাণহানি, এর মধ্যে 1000ই হচ্ছে স্নাইপার বুলেট। মানে আপনি বলছেন যে বুলেট মানে পুলিশ বা নিরাপত্তা বাহিনী ব্যবহার করে না। পুলিশ বাহিনী নিরাপত্তা বাহিনীর গুলিতে সেই এত মানুষের প্রাণহানি, এটা বাস্তবের চিত্র নয়। এবং এই স্নাইপার বুলেটের সঙ্গে পাকিস্তান থেকে আসা লস্করে তৈয়বাও যুক্ত ছিল। টেরোরিস্ট, মিলিটেন্ট, এরাই ছিল তাদের সো কল্ড জুলাই অগাস্ট মুভমেন্টের মূল শক্তি। এদেরকে ব্যবহার করে লাশ বানিয়ে সো কল্ড মুভমেন্ট জোরদার করার কূটকৌশল তারা অবলম্বন করছে। এখানে শুধু শেখ হাসিনা নন, একটু আপনাকে থামাচ্ছি, এখানে শুধু শেখ হাসিনা নন, আপনার বিরুদ্ধেও মামলা আছে। হয়তো আগামী দিনে আপনার বিরুদ্ধেও খুনের মামলা এবং সেগুলো আসবে। তাহলে আপনারা বিরুদ্ধে তার ফ্যামিলি, শেখ রেহানা থেকে শুরু করে সজীব ওয়াজেদ জয়, এমনকি টিউলি, পুতুল, রূপন্তী, ববি, কে বাকি সবার বিরুদ্ধে মামলা। আমার বিরুদ্ধে 212টি খুনের মামলা। মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু মুক্তিযুদ্ধের পর সেই যে রাইফেল জমা দিয়েছে, আর কোনোদিন কোন অস্ত্র আমি ব্যবহার করি, আর কারো অস্ত্র ব্যবহারে আমার কোনো নির্দেশও ছিল না। এবং আমি খুন করে রাজনীতিতে কিছু অর্জন করব, এ ধরনের চিন্তা ভাবনা কোনোদিনও আমার ছিল। একটা বিষয় বলি, আপনার কথাতে স্পষ্ট হলো যে আপনারা এই বিচারটা বয়কট করছেন। এবার আমার প্রশ্ন হচ্ছে যে দেখুন, এত বড় একটা ঘটনা ঘটলো, কিন্তু যেটা সামনে আসলো যে ওবায়দুল কাদের তিনি ছাত্রদেরকে এই সশস্ত্র মোকাবিলার নির্দেশ দিয়েছিলেন। তার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে জনমত রাজপথে আছড়ে পড়ল। ফলে আপনি কিন্তু এই গোটা ঘটনাতে ভিলেন, মানে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা এবং তার সরকার, আর ভিলেন হয়েছেন ওবায়দুল কাদের। আমি কিন্তু কখনো এই বক্তব্যটাকে কাউন্টার করতে শুনিনি আওয়ামী লীগকে। মানে আপনি যদি এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া দেন। আমি তো আপনি শুনেছেন কিনা জানি, আমি তো বারবার কথা বলেছি যে এটা কেউ প্রমাণ করুক। আমি চ্যালেঞ্জ করেছি যে ছাত্রলীগ আন্দোলন মোকাবিলার জন্য যথেষ্ট। এ ধরনের বক্তব্য আমি ভুলেও বলিনি, কখনো বলিনি। ওই দিনের মিডিয়ার যে যারা কভার করেছিল, those who covered our meeting,
হুম হুম। প্রেস ব্রিফিং তাদের সেদিনের ভিডিওটি এনে তদন্ত করে দেখুন, মিস্টার কাদের, পরীক্ষা করে দেখুন। আমি একটা প্রশ্ন আমি করি। এ ধরনের কোনো মন্তব্যই করিনি। হ্যাঁ, আমি আপনার কথা শুনলাম, ছাত্রলীগ যথেষ্ট। কিন্তু আমার মনে হয় যে আপনাকে তো বোধহয় দলের কাছেই অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে, যে এমন কোনো কথা আপনি বলেননি। কারণ আপনি যে বলেননি এই কথাটি কিন্তু আওয়ামী লীগ খুব জোরালো ভাবে কখনো বলছে না, যে না ওবায়দুল কাদের আমাদের সাধারণ সম্পাদক এরকম কোনো উস্কানিমূলক মন্তব্য করেননি। এই কথাটি কিন্তু আমরা আওয়ামী লীগের মুখ থেকে শুনছি না। দেখুন, আমি তো আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, এই প্রশ্নটিও তো কাউকে করেনি, এখন না করলে কিভাবে জবাব দেবে? আচ্ছা। তবে আওয়ামী লীগ তো ছিল, তখন এ নিয়ে আওয়ামী লীগ মহলে কোনো উচ্চবাচ্য ছিল না। আমাকে কেউ এটাও বলেননি যে আপনি ভুল করেছেন। আমাদের নেত্রীও আমাকে বলতে পারতেন, কিন্তু আমি তো এ ধরনের মন্তব্য করিনি। নেত্রীর একটা বক্তব্য দিয়ে মিডিয়ার একটা অংশ সেদিন বিভ্রান্তি সৃষ্টি করতে চেয়েছিল। তেমনি আমি পার্টির জেনারেল সেক্রেটারি, আমার একটি বক্তব্যকেও তারা ভিন্নভাবে টুইস্ট করে প্রচার করেছিল, যেটা ভিডিওতে আপনি তদন্ত করলে খুঁজে পাবেন না। সেদিনের মিডিয়া তো আছে। আরেকটি প্রশ্ন আমি আপনাদের দলের তরফ থেকে শুনি, সেটা আপনাকে আমি বলি, যে যখন ঢাকাতে ওই রকম ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে ভিড় বাড়ছে, জনগণের বাড়ছে, তখন আওয়ামী লীগের তরফে একটি আলোচনা হয়েছিল যে ঢাকায় আপনারা একটা বড় সমাবেশ করবেন, অন্তত 5-10 লাখের। কিন্তু প্রত্যেক দিনই সেই সমাবেশের তারিখ পিছিয়ে যায় এবং ফাইনালি সমাবেশটি হয়নি। যেখানে যে আওয়ামী লীগের সঙ্গে মানুষ আছে, এই ন্যারেটিভটা আওয়ামী লীগ তৈরি করতে পারলো না। এটা আপনারা কেন পারলেন না? আপনি তো সাধারণ সম্পাদক, আপনি এরকম মানে আপনার কাছ থেকে আর সবুজ সংকেত আসেনি। এ বিষয়ে সমালোচনা, আত্মসমালোচনার বিষয় অবশ্যই আমাদের মধ্যে আছে। তবে একটা কথা হচ্ছে, প্রতিদিনই পিছিয়ে যায় এমন কোন এজেন্ডা আমাদের ছিল না। যথারীতি আমাদের সমাবেশ শহরে, ঢাকা সিটিতে, তার বাইরে বিভিন্ন জায়গায় হচ্ছিল, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, উপজেলা পর্যায়ে। কিন্তু 1 তারিখে আমাদের ঢাকা একটা জমায়েত ছিল, সারা বাংলাদেশ থেকে নেতা কর্মীরা আসবে এবং ঢাকায় একটা জমায়েত আমরা করব, বিশাল জমায়েত, সেখানে যোগ দেবে সারা দেশের নেতা কর্মীদের। এ ধরনের একটা প্রোগ্রাম ছিল, কিন্তু এটা শেষ মুহূর্তে একটা যুক্তির কারণে, একটা অনেকটা অকাট্য যুক্তি, কারণ তখন কারফিউ ছিল। তো কারফিউ চলমান অবস্থায় আমরা সরকারি দল কোন জমায়েত আনুষ্ঠানিক সমাবেশের আয়োজন করলে সেটা তো কারফিউকে অমান্য করা হয়। এই যুক্তিতে শেষ মুহূর্তে এই জমায়েতটি স্থগিত করা হয়। আরেকটি বিষয় আপনাকে বলি, আপনি আমাকে যে সাক্ষাৎকার দিয়েছেন তাই নিয়ে তো আপনি নিশ্চয়ই দেখছেন সমাজ মাধ্যমে আপনার দলের লোকেরাও নানান রকম মন্তব্য করছেন। আমাকে একজন বলেছেন এবং অনেকেই বলেছেন, একজন খুব স্পষ্ট করে বলেছেন যে ওবায়দুল কাদের এই গণ অভ্যুত্থানের ভিলেন, এবং ওবায়দুল কাদের আওয়ামী লীগের প্রত্যাবর্তনটাকেও আটকে দিলেন এইরকম একটি গল্প ফেদে, যে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারিকে বাথরুমে আত্মগোপন করতে হয়েছিল। আপনি যদি এই ব্যাপারটা, আপনার অবস্থানটা পরিষ্কার করেন আর কি। ওই প্রসঙ্গটা আমি আবারও উল্লেখ করতে চাই, যে বিষয়টা আমি একবার বলেছি, সেটা আমার সাহস আছে সত্য কথা বলার, সে কারণে আমি সত্য উচ্চারণ করেছি। তখন আমার কি ভূমিকা, সেটা আওয়ামী লীগের যিনি সভাপতি, প্রধানমন্ত্রী, তিনি
তার নির্দেশের বাইরে আমি কোনো কাজ করিনি, আমি কোনো কথা বলিনি। তিনি হলেন সবচেয়ে বড় সাক্ষী। এবারে আমি আমার আমি যে কথা বলছি, শারীরিক কারণে আমাকে কিছুদিন তিনি চুপ থাকতে বলেছিলেন, ঠিক। আবার তিনি আমাকে কর্মকাণ্ডে জড়াতে বলেছেন, কথা বলতে বলেছেন। আমি তার নির্দেশ মেনে আজ কথা বলে চলছি। এখানে কোনো আইডেন্সি, কোন আওয়ামী লীগে নানা মতের মানুষ থাকতে পারে, আমাকে যারা পছন্দ করেন না এমন লোকও থাকতে পারেন। সবারই একটা অ্যাম্বিশন আছে, সেখানে আমাকে প্রতিদ্বন্দ্বীও ভাবতে পারেন। তো আমার মনে হয় আমি এগুলো নিয়ে কাউকে কোনো স্পার্শন দিতে চাই না, কাউকে দোষারোপ করতে চাই না। এটা একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন। আপনি কি এই পরিস্থিতিতে দলকে নেতৃত্ব আছে, এটা হতে পারে। আমি ভিন্ন মতকে শ্রদ্ধা করি, কিন্তু একটা পার্টিতে বিশেষ করে দুঃসময় এমন কোন কথা আমাদের কারো বলা উচিত যে মতান্তর মনান্তরের রূপ নেবে, এমন কথা বল। আপনি কি এই দুঃসময়ে পার্টিকে নেতৃত্ব দিয়ে যেতে চান, নাকি যারা আপনাকে আপনার পদে বসতে চান তাদের জন্য জায়গাটা ছেড়ে দিতে চান, নাকি আপনি লড়াইটা চালিয়ে যেতে চান, নেতৃত্ব দিতে চান দলকে? এটা যদি বলেন কি বিষয় আপনার অভিমত? আমার নেতা বঙ্গবন্ধু কন্যা, তার ইচ্ছায় আমি পার্টির জেনারেল সেক্রেটারি হয়েছি। তখনও এখানে মনে মনে অনেকেই প্রার্থী ছিল, থাকতে পারেন আওয়ামী লীগের মতো একটা পার্টিতে। এটাও তো গণতন্ত্রের বিউটি। আচ্ছা, এটা তো গণতন্ত্রের বিউটি, প্রার্থী থাকা। ঠিক, এখনো থাকতে পারে, কিন্তু এখন প্রার্থীটা নিয়ে লড়াই করার সময়। আর এখন আমি যা করছি, যে সভাপতি নির্দেশে আমি বাংলাদেশে কাজ করেছি, তার নির্দেশেই এখন তিনি যতটুকু বলছেন সেই সীমারেখার মধ্যে থেকেই আমি কথা বলছি। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আগামীকাল থেকে আপনাদের 1 মাস ব্যাপী একটা কর্মসূচি আছে, এর মাঝখানে 23শে জুন আপনাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকীও আছে। তো কালকে আপনারা ঠিক কতটা কি করতে পারবেন, মানে আপনারা কতটা আত্মবিশ্বাসী, মানে কতদূর প্রস্তুতি আপনারা নিয়েছেন? দেখুন, পরিবেশ পরিস্থিতি উপর অনেক কিছু নির্ভর করে। আমাদের নেতা কর্মীদের একটা উল্লেখযোগ্য অংশ আজকে কারাগারে, প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে, নির্যাতন হচ্ছে। একটা অংশ দেশের বাইরে আছে। তারপরও কিছুদিনের মধ্যে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার একটা ভালো পর্যায়ে উন্নীত হয়েছে, এবং আজ সারা বাংলাদেশেই আওয়ামী লীগের কর্মীরা সংঘবদ্ধ হচ্ছে, তারা মিছিল করছে, মিছিলের সংখ্যা উপস্থিতি দিনে দিনে বাড়ছে। ও আমাদের নেত্রীর যে অনলাইন বৈঠকগুলো, এগুলো কর্মীদের নতুন আশায় উজ্জীবিত করেছে, এবং তারা আজকে অনুপ্রেরণা পেয়েছে এবং লড়াই চলে যাওয়ার অঙ্গীকারে তারা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। আমাকে বাংলাদেশে বড় কথা, আওয়ামী লীগের শক্তির উৎস বাংলাদেশের জনগণ। আমাদের বিশ্বাস আজকে ইউনূস দখলদাররা যেভাবে বাংলাদেশকে, আমি মিস্টার কাদের, আমি ইউনূসের প্রসঙ্গে একটু পরে আসছি। আমাকে বাংলাদেশের দুজন গুণী সাংবাদিক, আমি খুব সচেতন ভাবেই তাদেরকে গুণী সাংবাদিক বলছি, যারা হাসিনা জমানাতে কুনজরে ছিলেন সরকারের, এবং আপনাদের সহযোগী দুটি দলের নেতা আমাকে বলেছেন যে গণ অভ্যুত্থানের আগে পরে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে জনক্ষোভ তৈরি হয়েছিল সেটা 100 থেকে নেমে 10-এ নেমে এসছে, মানে এতটাই কমে গেছে।
কিন্তু তারা বলছেন যে আওয়ামী লীগের ফসল মাটিতে পড়ে পচে নষ্ট হচ্ছে, ফসল কাটার লোক নেই, কারণ তাদের নেতা নেই। আপনারা কি এবার কোনোভাবে ফিরে যাওয়া নেতাদের সেইভাবে নিতে, আমি আপনার কথা বলছি না, আপনার শারীরিক অসুস্থতার কথা সকলেই জানেন, খুবই গুরুতর আপনি অসুস্থ, কিন্তু এইরকম ভাবনা চিন্তা। এখন অসুস্থ, গুরুতর অসুস্থ, এখন আমি কাজ করার মতো যথেষ্ট অ্যাবিলিটি আমার আছে, আমি আজ করে। তো আপনারা কি ঝুঁকি নিয়ে দেশে ফিরে যাবেন এই পরিস্থিতিতে, মানে ফসল কাটার অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য? আমরা চিন্তা ভাবনা করছি, আমি সে কথাই বলতে চেয়েছিলাম। বলুন। আপনি ইন্টারাপ্ট করলেন। আচ্ছা, বলুন বলুন। তো আমি বলছিলাম, বাংলাদেশে জনগণের যে চিন্তা ভাবনা, আজকে বেশিরভাগ জনগোষ্ঠী একথা আজ ভাবছে যে শেখ হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম, শেখ হাসিনার আমলে আমরা আবার ফিরে যেতে চাই। এরকম একটা জনমত সারা দেশে তৈরি হচ্ছে, এবং আমি এখনো বলতে পারি এই মুহূর্তে বাংলাদেশে যদি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল কোন ইলেকশন হয় তাহলে আওয়ামী লীগই বিজয়ী হবে, কথা আমি নিঃসংকোচে বলতে পারি। আমি আপনার কথা বলছি না, কিন্তু আপনাদের এখানে বা তারা কোথায় আছেন আমি জানি না, আমি কাউকে জিজ্ঞাসা করি না কে কোথায় আছেন, আপনাকেও আমি জিজ্ঞাসা করিনি কখনো আপনি কোথায় আছেন। তো কারণ আমি জানি এগুলো আপনাদের জন্য ঝুঁকিপূর্ণ, আপনাদের পেছনে আপনাদের রাষ্ট্রীয় বাহিনীর অনেক রকম চলছে, তো সবারই জীবনের মূল্য আছে, আমি সেই জন্য এটা প্রশ্নটা করছি না। কিন্তু অনেকের সঙ্গে কথা বলে আমার একটা ধারণা তৈরি হয়েছে যে তারা বোধহয় মনে করেন যে মানে বাংলাদেশের বিমান বাহিনীর বিমান শেখ হাসিনাকে দিল্লি পৌঁছে দিয়ে গেছে, আবার ভারতীয় বিমান বাহিনীর বিমান তাকে ঢাকায় পৌঁছে দিয়ে আসবে, মানে এইরকমটি কি মানে সম্ভব আজকের ইয়েতে? মানে নিজের হাতে খাওয়ার ব্যাপারটা তো একটা খুব রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে সেই জায়গাটা কি আপনারা কিছু বিচার বিশ্লেষণ করছেন? আমাদের অবশ্যই চিন্তা ভাবনা আছে, আমাদের কৌশল আছে, আমাদের পার্টির লিডার আছে, আমরা একটা কৌশল অবলম্বন করে চলছি। বেশ, আমাদেরও রণনীতি, রণকৌশল আছে, কাজে আমাদেরকে কে এখানে পৌঁছে দিল, কে আবার পৌঁছে দেবে, এই চিন্তা ভাবনা আমরা জড়িয়ে নেই। আমাদের নিজস্ব দলগত ভাবনা আছে, পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করছে কোথায় কোন রণকৌশল আমরা অবলম্বন করব। আমি এবারে শেষ প্রসঙ্গে আসি। লন্ডনে একটা বৈঠক হয়ে গেল, তারেক জিয়া এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তো এখন মানে রাষ্ট্রের কর্ণধার, তারেক জিয়ার সঙ্গে তার বৈঠকটি এবং সেটাকে যেভাবে দেখানো হলো, যৌথ বিবৃতি, যৌথ সাংবাদিক বৈঠক, যেন তারেক আরেকজন পররাষ্ট্রের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হলো। আপনারা এই বৈঠকটাকে কিভাবে দেখছেন? মানে আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ, মানে এই যে একটা বৈঠক হলো, এইটাকে আপনারা কিভাবে দেখেন? কিভাবে আমরা দেখার আগে চ্যাথাম হাউসে বিশ্বের বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে যে বৈঠকটি ইউনূস সাহেবের সাথে হলো, সেখানে তাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নের সদুত্তর ওই থিঙ্ক ট্যাঙ্ক থেকে তারা পাননি। তার মূল টার্গেটই হচ্ছে ইন্ডিয়ান আওয়ামী লীগ, ইন্ডিয়ান শেখ হাসিনা। সমস্ত প্রতিবন্ধকতার মূলেই হচ্ছে ভারত এবং শেখ হাসিনা। সেখানে তারা, তিনি যে একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট তার প্রমাণ দিতে পারেন, তিনি প্রমাণ দিতে পারেননি কোন শক্তির বদৌলতে তিনি দেশ চালাচ্ছেন, কোথায় মানবাধিকার,
বাংলাদেশে তো কোনো মানবাধিকার নেই, আওয়ামী লীগের মতো একটা দলকে কেন নিষিদ্ধ করা? সে প্রশ্নে তিনি সদুত্তর দিতে পারেন। তার সঙ্গে কিং চার্লস এবং কিয়ার স্টারমার যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডের, তার সঙ্গে বৈঠকের যে প্রচার ফলাও করে তার ঘনিষ্ঠ জনেরা প্রচার করেছিল, বাংলাদেশের মিডিয়াও খুব চকিত ছিল এই প্রচারণা। সেটাতেও বাস্তবে রেজাল্ট শূন্য। তবে কি তিনি শুধু তারেক রহমানের সঙ্গে বৈঠক করার জন্য লন্ডনে গেছে এমন প্রশ্ন অনেকে করছেন, কিন্তু সেখানেও সবকিছু হাইপোথেটিক্যাল, যে এপ্রিলে হবে, এপ্রিলে না হলে রমজানের আগে ফেব্রুয়ারিতে ইলেকশন করা যায় কিনা তা নিয়ে আলোচনা, তা নিয়ে প্রেস ব্রিফিং, তা নিয়ে স্টেটমেন্ট। এ নিয়ে আবার বাংলাদেশে তার সবচেয়ে ঘনিষ্ঠ যারা মিত্র ক্ষমতার, জামায়াতে ইসলামী এবং এনসিপি, ছাত্রদের তার যেটা নিজস্ব সংগঠন, তারা কিন্তু অত্যন্ত হতাশ। কিন্তু মিস্টার তারেক, আমি একটা জিনিস সোশ্যাল মিডিয়া মিস্টার কাদের আমি একটা অন্য প্রশ্ন করছি, যে এতদিন পর্যন্ত একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল যে বিএনপি বনাম ইউনূস ব্যাপারটা সেই দিকে গড়াচ্ছে। হঠাৎ করেই দেখা গেল যে হাওয়া বিপরীত মুখে বইতে শুরু করলো, যে তারা দুজনে হ্যান্ডশেক করলেন লন্ডনে গিয়ে। তো সেদিক থেকে তো রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনও হয়ে গেল। সেটা কি আওয়ামী লীগের জন্য একটু কঠিন, আরো একটু পরিস্থিতি কঠিন করে তুললো না? সেখানে কি সুনির্দিষ্ট কোনো বক্তব্য আছে না কৌশল আছে? ইউনূস তো তার অন্দরের লোকজনকে নিয়েই ইউনূস। এখন বিএনপি এতদিন তার ব্যাপারে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেই দ্বিধাদ্বন্দ্বের অবসান এখনো হয়েছে এমন কোনো কথা আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে কেউ পায়। আমরা শুনছি যে তারেক জিয়া, ধোঁয়াশা, আমরা কোনো গুণগত পরিবর্তনের কোন আভাস নেই এবং পরিস্থিতি আরো ধোঁয়াশার দিকে যাচ্ছে এবং ক্রমেই একটা স্মোক স্ক্রিন দেখতে পাবেন কে কোনটা। কারণ সেখানে যে আলোচনা হয়েছে তাতে ফেব্রুয়ারি নির্দিষ্ট বলে বলা হয়নি, বলছে চিন্তা ভাবনা করা যাবে, সংস্কার করে বিচার করে কতটা করা যায় সেই চিন্তা করব, এর বাইরে তো কিছু হয়নি। আমরা তো শুনছি যে আর তাছাড়া তিনি বিদেশে বসে পলিটিক্যাল যেসব সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো তার মিত্ররা জামাত এবং এনসিপি এরা তো প্রকাশ্যেই হতাশা ব্যক্ত করে বলেছে তারা এই সিদ্ধান্তের সাথে একমত নন। আমরা তো শুনছি যে আপনি কেমন করে বলবেন যে গুণগত পরিবর্তন? আমরা শুনছি যে এইরকম দিকেই এগোচ্ছে বিষয়টি, যে নির্বাচনটাকে ফেব্রুয়ারি মাসে দেওয়ার পরিবর্তে মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি পদ পাবেন, তারেক জিয়া, তারা প্রত্যাশা করছেন তারা জিতবেন এবং তিনি তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন, এরকম দিকে এগোচ্ছে। এবং তারেক জিয়াকে আমেরিকার কাছে গ্রহণযোগ্য করে তোলার দায়িত্বটা মোহাম্মদ ইউনূস নিজের কাঁধে নিয়েছেন, কারণ তার সম্পর্কে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের তো অনেক অবজেকশনেবল কমেন্টস ছিল, আপনি জানেন নিশ্চয়ই।
তো আমরা কিন্তু এটাই শুনছি যে মানে রাজনীতিটা ওইদিকে গড়াচ্ছে আর কি, ফলে আওয়ামী লীগ তো নিজে কতটা গ্রহণযোগ্য সেটাও তো জানা দরকার। বেশ, সেটাও জানা দরকার। তিনি আরেকজনকে গ্রহণযোগ্য করবেন, তার আগে ভাবতে হবে তিনি কতটা গ্রহণযোগ্য। তারপর ইংল্যান্ডের মতো দেশে ব্রিটিশ ডেমোক্রেসি, তাকে বলতে হবে সেখানে যে প্রোটেস্ট হয়েছে সেটা প্রতিরোধও করতে যায়নি, কারণ অফিসিয়াল কোনো বৈঠক ব্রিটিশ যে ডেমোক্রেসি, যে গভর্নমেন্ট, তারা এ ব্যাপারে কোনো গুরুত্বই দেয়নি। তার বিরুদ্ধে এত বিক্ষোভ, এত প্রোটেস্ট হলো, এটা নিয়ে তো সেখানে উচ্চবাচ্য ব্যবহার হয়নি বা পুলিশকে ব্যবহার করে দমন করা হয়নি প্রোটেস্ট। কাজে আপনি যেটা বলছেন, ইউনূস সাহেবের প্রেসিডেন্ট হওয়ার বাসনা আছে, সুপ্ত বাসনা, সেটা বাস্তবে রূপ নেবে, সে স্বপ্ন তো দুঃস্বপ্নই হয়ে যাবে যেদিকে দেশ যাচ্ছে। আমার শেষ প্রশ্ন যেটা, সেটা আপনি মানে আশা করি ভালোই উত্তর দেবেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা দেখছি যে জামাতে ইসলামী, এনসিপি, ইসলামিক দলগুলি, তারা সফল হোক বা না হোক, তাদের একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, একটা জোট বাঁধার নানা ধরনের প্রক্রিয়া চলছে, আসন সমঝোতা বিএনপির সঙ্গে এরকম চলছে। আওয়ামী লীগের তো মানে আওয়ামী লীগ বিরোধী কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের অনেক শক্তি বাংলাদেশে আছে। আপনারা কি এই পরিস্থিতিতে তাদেরকে একত্রিত করার কোনো উদ্যোগ, আয়োজন কিছু নিচ্ছেন? মানে তারা হয়তো ক্ষুদ্র শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেখানেই আছে, আমরা তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, ৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, ঐক্যবদ্ধ হওয়ার জন্য তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি। আপনি কি ডায়াল করা শুরু করেছেন সেই নেতাদের? মানে আপনি তো জেনারেল সেক্রেটারি, আপনাদেরই তো একটু বড় দল হিসেবে দায়িত্ব বিষয়, ফলে আপনারা কি সেটা করছেন, নাকি আপনারা প্রত্যাশা করছেন যে ওরা আপনাদের সঙ্গে আসবে? সেটা দায়িত্বপ্রাপ্ত আমাদের নেতাদের কেউ কেউ আছে, তারা করছেন। আমি নিজেও দু এক জায়গায় কথা বলেছি, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা আজকে রাজনৈতিক কারণে এই অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হবে, এ বিশ্বাস আমাদের আছে। আপনাদের কি মনে হয় যে এই জায়গাতে আপনারা গত 15 বছরে কিছু ভুল ত্রুটি করেছেন, তাদেরকে মিসজাজ করেছেন অ্যাজ বিকজ দে আর অ্যান্টি আওয়ামী লীগ, বাট দে আর প্রো লিবারেশন ওয়ার? ইভেন তাদের মধ্যে অনেকেই শেখ মুজিবের মানে প্রতি অসম্ভব রকম তারা তাকে শ্রদ্ধা করেন, লিডার মনে করেন, কিন্তু আওয়ামী লীগ করেন না। আপনারা কি তাদের প্রতি একটু অবিচার করেছেন বলে আপনার মনে হয় গত 15 বছরে? দেখুন, আমি সে কথা এখন বলতে চাই। এখন দেখুন, আমাদের এখানে 14 দল ছিল। 14 দলের সাথে আমাদের আদর্শগত একটা মিল ছিল, সাদৃশ্য ছিল। আমরা একসাথে কাজ করেছি এবং 14 দলের সমন্বয় ছিলেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আম্মু। এখনো একটা সংযোগ ছিল এবং অন্যান্য যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছেন তাদের সাথেও আমরা যোগাযোগ রেখে কাজ করেছিলাম। অবহেলা যাকে বলা হয় সেটা তো আমার মনে হয় না যে তারা আমাদের সরকারের মন্ত্রিসভায় আছে, শেখ হাসিনার সরকার মন্ত্রিসভা,
তারা ছিলেন, এমনকি জাতীয় পার্টিরও অনেকে ছিলেন। কাজে কাউকে অবহেলা করা, কারো প্রতি অবিচার করা, এ ধরনের কোনো কিছু হয়েছে বলে আমার জানা। আচ্ছা, তো আপনাদের আপনি যেটা বলছিলেন যে আপনারা নানা রকম কর্মসূচি নিচ্ছেন, তো এই কর্মসূচির পেছনে মধ্যে আন্তর্জাতিকভাবে কোনো কিছু আপনারা কি কোনো উদ্যোগ আয়োজন কিছু করছেন, যে বাংলাদেশে মানবাধিকার হরণের ঘটনাগুলি যেভাবে ঘটছে, গণতন্ত্র? আমরা যোগাযোগ করছি। আমার আরেকটি প্রশ্ন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি আমরা বিভিন্ন ফোরামে আমাদের বক্তব্য আমরা জানাচ্ছি। আমার আরেকটি প্রশ্ন, আপনি বললেন, আমার শুনে খুব ভালো লাগলো যে আপনি এখন অনেকটাই সুস্থ। আমি আপনার আরো সুস্থতা কামনা করি। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই যে গুরুত্বপূর্ণ পদে আপনি আছেন, এই পদের গুরুদায়িত্ব যদি আবার আপনার প্রতি অর্পিত হয়, আপনি কি গ্রহণ করবেন? দেখুন, এখন এসব চিন্তা করার সময়। এখন আমাদের মাতৃভূমি বাংলাদেশকে বাঁচাতে হবে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে, স্বাধীনতাকে বাঁচাতে হবে। বাংলাদেশের স্বাধীনতা এখন বিপন্ন। কাজে এই অবস্থা, কে কোন পদে থাকলাম সেটা নিয়ে ভাবনার সময় এখনো আসেনি। আর এরকম অবস্থায় সে ধরনের কোন চিন্তাও আমরা এই মুহূর্তে করি না। আর আমি দল করি, দলের সাথে আমাদের নেত্রী, আমাদের নাম্বার 1 বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন এবং নেবেন, সেটা মাথা পেতে মেনে নেওয়ার মানসিকতা আমার অন্তত আছে। তার মানে আপনাকে পদে রাখা বা পদে না রাখা দুটোর জন্যই আপনি মানে প্রস্তুত আছেন, মানে দুটোই আপনার কাছে দলের সিদ্ধান্ত। বেশ, আরেকটা প্রশ্ন একটু অন্যভাবে জিজ্ঞাসা করছি। সজীব ওয়াজেদ জয়, তিনি ঈদ উপলক্ষে এসেছিলেন, খুবই স্বাভাবিক, এবং ওনাদের মা এবং ছেলের দীর্ঘদিন সাক্ষাৎ হয়নি, ফলে এটা খুবই জরুরিও ছিল। মাও চান তার সন্তানকে কাছে পেতে, সন্তানও চান মাকে কাছে পেতে। কিন্তু আমরা একটু জানতে চাইছিলাম যে আমরা শুনছি যে উনি আবার ভারত সফরে আসবেন, ভারতে আসবেন, তো ওনাকে কি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করার কোনো ভাবনা চিন্তা আপনারা, বিশেষ করে এই রকম সংকটময় পরিস্থিতিতে যখন এই উপমহাদেশে পরিবার রাজনীতিতে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা সব ক্ষেত্রেই দেখছি যেটা একটা অ্যাকসেপ্টেড পলিটিক্যাল স্ট্র্যাটেজি হয়ে গেছে আর কি, তো এই ব্যাপারে কি আপনারা কোনো ভাবনা চিন্তা করছেন? সজীব ওয়াজেদ জয় মায়ের কাছে, খালা আছেন সঙ্গে, তার কাছে, তাদের দুজনের কাছে এসেছেন। এটা তাদের ফ্যামিলি ম্যাটার। পবিত্র ঈদ উপলক্ষে দেখা করতে এসেছেন। রাজনীতির কোনো ব্যাপার, পারিবারিক কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জানা নেই। পারিবারিক ভাবে সিদ্ধান্ত সেটা কিভাবে হবে সেটা জয় জানান, নেত্রী জানান, আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে মিস্টার কাদের, আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমি আরো একবার আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। আপনি আরো সুস্থ হয়ে আবার আপনি সক্রিয় রাজনীতিতে ফিরে আসুন।